শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। কানে গুলিবিদ্ধ হওয়ার 2 মাসের মাথায় আবারও ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা হয়েছে। ফ্লোরিডায় নিজের গলফ ক্লাবেই হামলার মুখে পড়তে যাচ্ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তার দিকে বন্দুক তাকও করেছিল হামলার চেষ্টাকারী। তবে সিক্রেট সার্ভিসের তৎপরতায় নস্যাৎ হয়ে যায় এই চেষ্টা। অস্ত্র ফেলে পালিয়ে গেলেও কিছুক্ষণের মধ্যে আটক করা হয় রায়ান ওয়েজলি রুথ নামের ওই ব্যক্তিকে। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের এই গলফ ক্লাব আগে থেকেই বেশ আলোচিত। চারদিকে ঝোপঝাড়ে ঘেরা কম্পাউন্ডে রোববার দুপুরেও গলফ খেলছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। 1:30 নাগাদ হঠাৎ সিক্রেট সার্ভিস এজেন্টদের নজরে এলো সন্দেহজনক কিছু। ট্রাম্পের অবস্থান থেকে 4 থেকে 500 গজ দূরে ঝোপঝাড়ের মধ্য দিয়ে উকি দেয় একটি বন্দুকের নল। সাথে সাথেই সেদিকে 4 রাউন্ড গুলি ছোড়েন সিক্রেট সার্ভিসের গানম্যানরা। দৌড়ে পালিয়ে যায় অস্ত্রধারী। কালো নিশান কারে চেপে দ্রুত গতিতে ছুটে যায় সে। গাড়ির ছবি ও লাইসেন্স প্লেটের ছবি তুলতে সক্ষম হন এজেন্টরা। ঘটনাস্থলে পাওয়া যায় AK-47 স্টাইল ফায়ারআর্ম, গোপ্রো ক্যামেরা ও ব্যাকপ্যাক। গলফ কোর্সের 38 মাইল দূর থেকে আটক করা হয় হামলা চেষ্টাকারীকে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে FBI সহ অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো। ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার চেষ্টার ঘটনায় প্রধান তদন্তকারী হিসেবে কাজ শুরু করেছে FBI। বেশ কয়েকটি তদন্তকারী দল, ক্রাইসিস রেসপন্স টিম, বোমা বিশেষজ্ঞ ও তথ্য প্রমাণ বিশ্লেষক মোতায়েন করা হয়েছে। বাসিন্দাদের আপাতত গলফ কোর্সের আশেপাশের এলাকা এড়িয়ে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে হত্যা চেষ্টার জেরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশে জোরদার করা হয়েছে নিরাপত্তা। ফ্লোরিডায় তার মারে-লাগো রিসোর্টের চারদিকেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। হত্যা চেষ্টার পরও হাল ছাড়বেন না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছুই দমাতে পারবে না তাকে। ভক্তদের উদ্দেশ্যে এক ইমেইলে এমনই বার্তা দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। হত্যা চেষ্টার ঘটনার পর ডোনাল্ড ট্রাম্পের এক বিবৃতি প্রকাশ করে তার প্রচার শিবির। সমর্থকদের উদ্দেশ্যে এতে ট্রাম্প বলেছেন তিনি নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। পাশাপাশি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে এক পোস্টে মার্কিন সিক্রেট সার্ভিসকে ধন্যবাদ জানান এই রিপাবলিকান নেতা। স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রশংসাও করেছেন তিনি এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এটি ট্রাম্পের উপরে দ্বিতীয় সম্ভাব্য হত্যা চেষ্টা। ডোনাল্ড ট্রাম্পকে আবারও হত্যার চেষ্টায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতারা। সোশ্যাল হ্যান্ডেল এক্সে নিজের প্রতিক্রিয়া পোস্ট করেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। ফ্লোরিডার গলফ ক্লাবে ট্রাম্পকে হত্যা চেষ্টার নিন্দা জানিয়ে বলেছেন যুক্তরাষ্ট্রে সহিংসতার কোনো স্থান নেই। ট্রাম্পের সুস্থতায় স্বস্তি জানিয়েছেন তিনি। এই ঘটনায় উদ্বেগ জানিয়েছেন কামালা হ্যারিসের রানিং মেট টিম ওয়ালজো এবং হামলার পরপরই ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন তার রানিং মেট জেডি ভ্যান্স। এক্স পোস্টে জানিয়েছেন তীব্র নিন্দা এবং হত্যা চেষ্টার বিষয়ে অবগত করা হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনকেও। সিক্রেট সার্ভিস বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় প্রশংসাও করেন তিনি। সাবেক মার্কিন প্রেসিডেন্টকে 2 মাসের মধ্যে 2 বার হত্যা চেষ্টার পর আলোচনায় সিক্রেট সার্ভিসের নিরাপত্তা ব্যবস্থা। প্রশ্ন উঠেছে এই সংস্থাটির সক্ষমতা নিয়ে। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর উপরে সম্ভাব্য হামলা ঠেকাতে সফল হলেও চাপে আছে সংস্থাটি। ক্ষমতাসীন না হওয়ায় মেলেনি পর্যাপ্ত নিরাপত্তা, এমনটাই মত বিশ্লেষকদের। আস্থা এবং বিশ্বাসের প্রতীক এমন মূলমন্ত্রে উজ্জীবিত মার্কিন সিক্রেট সার্ভিস, অথচ সেই সংস্থার তত্ত্বাবধানে থাকার পরও মাত্র 2 মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো হত্যা চেষ্টার শিকার সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। এতে শুধুমাত্র রিপাবলিকান প্রার্থীর নিরাপত্তাই নয়, তুমুল সমালোচনার মুখে সিক্রেট সার্ভিসের সক্ষমতাও। রোববারের হত্যা চেষ্টায় ট্রাম্প আক্রান্ত না হলেও কিভাবে গলফ কোর্টের ভেতরে তার এতটা কাছে পৌঁছালো অস্ত্রধারী তাই নিয়ে উঠেছে প্রশ্ন। ফলে ট্রাম্পের নিরাপত্তা পরিকল্পনা আর নিজেদের কর্মপদ্ধতি নিয়ে স্বভাবতই কঠোর সমালোচনার মুখে পড়েছে সিক্রেট সার্ভিস। গলফ কোর্সটা চারদিকে ঝোপঝাড় দিয়ে ঘেরা। কেউ যদি সেখানে প্রবেশ করে তাহলে তাকে দেখতে পাওয়া সম্ভব না। সন্দেহভাজন প্রেসিডেন্টের সামনের দিকের ঝোপের মধ্যে অবস্থান নেন, মাত্র 400 থেকে 500 গজ দূরে। বর্তমান কিংবা সাবেক মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তায় 24 ঘন্টায় নিয়োজিত থাকার কথা সিক্রেট সার্ভিসের, কিন্তু স্থানীয় প্রশাসনের দাবি ক্ষমতাসীন না হওয়ায় সর্বোচ্চ নিরাপত্তা পাচ্ছেন না ট্রাম্প। তিনি ক্ষমতাসীন প্রেসিডেন্ট হলে গলফ কোর্সের চারদিক ঘিরে রাখা হতো,
যেহেতু তিনি ক্ষমতাসীন নন, তাই তার নিরাপত্তা ব্যবস্থা সীমিত। তবে সিক্রেট সার্ভিস যথাযথ ভূমিকা পালন করেছে। যে ধরনের সুরক্ষা প্রয়োজন ছিল তা দেওয়া হয়েছে। কিন্তু ট্রাম্পের দৈনন্দিন কর্মপরিকল্পনা কিভাবে ফাঁস হলো এবং কিভাবেই তা পৌঁছালো হামলাকারীর কাছে তা নিয়েও উঠেছে প্রশ্ন। আততায়ী অনেক পরিকল্পনা করে অবস্থান নিয়েছিল। তিনি স্পষ্টতই এমন একটা জায়গা বেছে নেন যেখানে ট্রাম্প প্রায়ই যান। এই ঘটনার পর প্রশ্ন উঠছে সাবেক মার্কিন প্রেসিডেন্টের মারে লাগু রিসোর্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। কেননা অর্থের বিনিময়ে যে কেউই প্রবেশ করতে পারেন সেখানে। পরিবর্তন আনা উচিত সিক্রেট সার্ভিসের নিরাপত্তা স্তরের, এমনটাই মত বিশ্লেষকদের। অনিক রহমান, যমুনা নিউজ। প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে নজিরবিহীন উত্তেজনা তৈরি হয়েছে মার্কিন রাজনীতিতে। যুক্তরাষ্ট্রে দশকের পর দশক শান্ত রাজনৈতিক পরিবেশে 2020 সালের নির্বাচনকে ঘিরেই উত্তেজনা শুরু হয়। মূলত ভোটের পর ট্রাম্প সমর্থকদের মারমুখী অবস্থান, ক্যাপিটল হিলে হামলার ঘটনায় সহিংস পরিস্থিতি তৈরি হয়। আর আসন্ন নির্বাচনের আগে পরপর দুবার ট্রাম্পকে হত্যা চেষ্টার পর আবারও নিরাপত্তা ইস্যুতে আতঙ্ক বেড়েছে। 2020 সালের নির্বাচনে জো বাইডেনের জয়ের পর যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে নজিরবিহীন হামলা চালায় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। সে ঘটনায় উস্কানির দায়ে মামলা মোকদ্দমাও চলছে সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে। গত নির্বাচনের আগে থেকেই বেশ মারমুখী অবস্থান নিতে দেখা গিয়েছিল ট্রাম্পের কিছু উগ্র সমর্থককে। ভোটের আগেই নেতিবাচক ফলাফল মানবে না বলে হুঁশিয়ারিও দেন তারা। ছোট বড় বেশ কিছু সংঘাত হয়েছে গত কয়েক বছরে। হামলার শিকার হয়েছেন ন্যান্সি পেলোসির মতো সিনিয়র রাজনীতিবিদ। 2024 সালের নির্বাচন যত এগিয়ে আসছে বাড়ছে উত্তেজনা। পরপর দুবার হত্যার চেষ্টা থেকে বেঁচে গেলেন রিপাবলিকান নেতা। রাজনীতিবিদদের ওপর হামলার ঘটনায় অস্ত্র আইনের দুর্বলতাকে দায়ী করছেন অনেক বিশ্লেষক। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতা যে বাড়ছে তা মনে করিয়ে দিতে এবারের ঘটনাটি সবশেষ উদাহরণ। দেশজুড়ে যখন অস্ত্রের ছড়াছড়ি, শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বরাও ঝুঁকিতে থাকবেন, এটাই স্বাভাবিক। এতে অবাক হওয়ার কিছু নেই। যুক্তরাষ্ট্রের নির্বাচনের বাকি মাত্র 7 সপ্তাহ। আগামী কয়েক সপ্তাহে রাজনৈতিক সহিংসতা আরও বাড়বে বলে শঙ্কা অনেকের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্র করছিল যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার এমন অভিযোগ অস্বীকার করেছে ওয়াশিংটন। সোমবার কারাকাসের এমন অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে এর প্রতিবাদ করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গুপ্ত হত্যার পরিকল্পনার সাথে জড়িত থাকার অভিযোগে 3 মার্কিন নাগরিক সহ 6 বিদেশি নাগরিককে আটক করে ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনী। অভিযোগ আটককৃতদের নেতৃত্ব দিচ্ছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA। এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ 16 সহযোগীর উপরে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। বিশ্বের বিভিন্ন দেশে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ওফাত দিবস উপলক্ষে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশগুলোয় নানা আয়োজন রয়েছে। শোভাযাত্রা, কুরআন, সূরা ফাতিহা পাঠ, হামদনাতের মাধ্যমে প্রিয় নবীকে স্মরণ করছেন মুসলিমরা। পবিত্র ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রাকে কেন্দ্র করে ইয়েমেনের সানা যেন পরিণত হয় জনসমুদ্রে। বিশাল এই র্যালিতে অংশ নেন হাজার হাজার মুসল্লি। মহান আল্লাহর প্রতি আনুগত্য আর তার রাসূলের প্রতি ভালোবাসা জানিয়ে পাঠ করা হয় দরুদ এবং নাত। হুতি বিদ্রোহীদের এই আয়োজনে উঠে আসে গাজায় ইসরায়েলি হামলার প্রসঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করে আমরা মুসলিম বিশ্বের সাথে একতা চাই। আমরা বিশ্ববাসীকে বলতে চাই, ফিলিস্তিনের পাশে আছে ইয়েমেনিরা। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আওয়াল জন্মগ্রহণ করেন প্রিয় নবী। আগতরা জানান, মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য প্রেরণ করা হয়েছিল তাকে। তিনি গোটা বিশ্বের জন্যই রহমত। পবিত্র দিনটিকে ঘিরে নানা আয়োজন তিউনিসিয়াতেও। ঐতিহ্যবাহী বাজনার তালে তালে নাত পরিবেশনের মাধ্যমে বের করা হয় জুলুস। বিভিন্ন আয়োজন করা হয় ইরাক, ভারত, পাকিস্তান সহ অন্যান্য মুসলিম দেশগুলোতেও। বহু বছর ধরে তিউনিসিয়ায় এই মৌলুদ আয়োজিত হচ্ছে। এটি আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতি। বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে সাজানো হয়েছে মসজিদ সহ বিভিন্ন মুসলিম স্থাপনাও। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
ইসরায়েলে হুতিদের হামলার কঠোর জবাব দিবে তেল আবিব, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলি ভূখণ্ডে হামলা থামবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে। গাজা থেকে ইসরায়েলিদের না হটানো পর্যন্ত হামলা অব্যাহত থাকবে বলে হুমকি দিয়েছে হিজবুল্লাহ। রোববার ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে মধ্যাঞ্চলে আঘাত হানে হুতিদের সারফেস টু সারফেস মিসাইল। দখলকৃত গোলান মালভূমি, গ্যালিলি এবং মাতলা অঞ্চলে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে 40টি রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের সীমানার ভেতর একই যোগে দুই বিদ্রোহী বাহিনীর হামলায় তুঙ্গে উত্তেজনা। হুতিদের হামলার জবাবে জোরালো পাল্টা হামলার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানিয়েছেন, অস্ত্রের জবাব অস্ত্র দিয়েই দেবে ইসরায়েল। ইরানের শয়তান বাহিনীদের সাথে আমাদের যুদ্ধ চলছে। আমাদের ভূখণ্ড টার্গেট করে এই হামলার উত্তম জবাব পাবে হুতিরা। ইসরায়েলকে আক্রমণ করে কেউ পার পায়নি, পাবেও না। এদিকে হামলা এখানেই শেষ না বলে জানিয়েছে হুতি বিদ্রোহীরা। সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে জানিয়েছেন, তাদের ছোড়া ব্যালিস্টিক মিসাইলটি মাত্র 11.5 মিনিটে 2040 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। আঘাত এনেছে ইসরায়েলের সামরিক টার্গেটে। হুতিদের হামলা থামবে না, বরং হামলা কেবল শুরু হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের 1 বছর পূর্তি উপলক্ষে সামনের দিনগুলোতে তা আরও জোরালো হবে। নেতানিয়াহুকে আরও হামলার জন্য প্রস্তুত থাকতে হবে। ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। সোমবারেও লেবানন থেকে ইসরায়েলের ভূখণ্ডে ছোড়া হয়েছে 2টি রকেট। এতে গ্যালিলি এলাকা জুড়ে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। ইসরায়েলে বৈধ অভিবাসনের প্রলোভন দেখিয়ে যুদ্ধে যোগ দিতে বাধ্য করা হচ্ছে আফ্রিকান আশ্রয় প্রার্থীদের। তেল আবিবের গণমাধ্যম হারেৎজের প্রতিবেদনের এমন চাঞ্চল্যকর তথ্যই সামনে এলো। ঠিক কিভাবে, কোন প্রক্রিয়ায় তাদের নিয়োগ হয় সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। তবে কর্তৃপক্ষের দাবি, সংগঠিত পদ্ধতিতে এই প্রকল্প চলছে। যদিও এখনো কোনো আশ্রয় প্রার্থী আফ্রিকানকে বৈধ কাগজপত্র দেওয়া হয়নি, এমন তথ্য উঠে এসেছে হারেৎজের প্রতিবেদনে। 2 সপ্তাহ চলবে ট্রেনিং, তারপর ইসরায়েলি সেনাদের সাথে যুদ্ধের ময়দানে নামতে হবে লড়াইয়ে। তাহলেই মিলবে ইসরায়েলের বসবাসের অনুমতি। আশ্রয়প্রার্থী আফ্রিকানদের এমন প্রস্তাব দিয়েছে তেল আবিব। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম হারেৎজ। তবে ঠিক কোন প্রক্রিয়ায় কিভাবে নিয়োগ হয় এসব আশ্রয় প্রার্থীর তা জানানো হয়নি প্রতিবেদনে। বলা হয়, বিষয়টি কনফিডেন্সিয়াল, তাই গোপন রাখতে চায় সেনাবাহিনী। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আইন উপদেষ্টাদের নির্দেশনায় সংগঠিত পদ্ধতিতে পরিচালিত হচ্ছে বিশেষ এ প্রকল্প, দাবি কর্মকর্তাদের। হারেৎজকে দেয়া সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক এক আশ্রয় প্রার্থী জানান, যুদ্ধে যেতে রাজি হলে অস্থায়ী পরিচয়পত্রের একটি কপি জমা দিতে বলেন ইসরায়েলি কর্মকর্তারা। 2 সপ্তাহের সামরিক প্রশিক্ষণ শেষে যুদ্ধের ময়দানে নামতে হয় সেনাদের সাথে, আর তারপরই মিলবে দেশটিতে বসবাসের সরকারি মর্যাদা, দেয়া হয় এমন আশ্বাস। তবে হারেৎজ জানিয়েছে, এখন পর্যন্ত যেসব আশ্রয়প্রার্থী যুদ্ধে যোগ দিয়েছেন তাদের কেউই পায়নি বৈধ অভিবাসীর কাগজ। গণমাধ্যমটির জরিপ অনুসারে ইসরায়েলে বসবাসের বৈধতা চাইছে প্রায় 30,000 আফ্রিকান। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। এখনো বন্যায় বিপর্যস্ত মিয়ানমার। প্রাণহানি 100 ছাড়িয়ে গেছে, 65 জন নিখোঁজ। সুপার টাইফুন ইয়াগির প্রভাব যেন শেষই হচ্ছে না মিয়ানমারে। সপ্তাহব্যাপী টানা বৃষ্টিতে দেশটির বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে এবং সবচেয়ে বেশি আক্রান্ত মধ্যাঞ্চলের কায়া, কাইন, মন্দালয় সহ আরও কয়েকটি প্রদেশ। টানা বৃষ্টিতে ভূমিধসের কবলে পড়েছে অনেক পাহাড়ি এলাকা, যা প্রাণহানি বাড়িয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চলমান দুর্যোগে দেশটিতে বাস্তুচ্যুত হয়েছে 3,20,000 মানুষ, আর বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে 187টি আশ্রয় কেন্দ্র। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীরা কাজ করছেন। ফেলনা প্লাস্টিক দিয়েই তৈরি হচ্ছে জ্বালানি গ্যাসোলিন। গাজাবাসীর সংকট নিরসনে অভিনব এই পদক্ষেপ নিয়েছেন বাস্তুচ্যুত মাহমুদ মুসলে। তার তৈরি জ্বালানি দিয়ে টুকটুক, ভেসপা সহ বেশ কিছু গাড়িও চলছে উপত্যকায়। আর পর্যাপ্ত বিদ্যুৎ না থাকায় খালি হাতেই সম্পন্ন করা হয় পুরো প্রক্রিয়া। মুসলের এই উদ্যোগ আলোড়ন সৃষ্টি করেছে, উপকৃত হচ্ছেন অনেক ফিলিস্তিনি। পুরো দস্তুর ধ্বংসস্তূপে পরিণত গাজা।
এর মাঝেই বেঁচে থাকার অবলম্বন খুঁজছেন বাসিন্দারা। তারই একজন ৩৫ বছর বয়সী মাহমুদ মোসলেহ অভিনব কায়দায় উৎপাদন করছেন পেট্রোল, যার মূল কাঁচামাল প্লাস্টিক বর্জ্য। উপত্যকার বেইত লাহিয়া থেকে বাস্তুচ্যুত হন তিনি। শুরু করেন বেইত হানুনে বসবাস। সেখানেই 10 কর্মী নিয়ে গড়ে তোলেন কারখানা। দিনভর ঘুরে সংগ্রহ করেন প্লাস্টিক আর বর্জ্য। বিশেষ প্রক্রিয়ায় সেগুলো গলিয়েই বানান তরল গ্যাসোলিন। হঠাৎই মাথায় আসে এই বুদ্ধি। আল্লাহর রহমতে সত্যি প্লাস্টিককে গ্যাসোলিন ও জ্বালানিতে রূপান্তর করতে পেরেছি। দিনে 50 থেকে 60 লিটার জ্বালানি তৈরির সক্ষমতা রয়েছে মোসলের, যার 1 লিটার কিনতে খরচ হয় ফিলিস্তিনি মুদ্রায় 35 শেকেল, ডলারের হিসেবে যা $9 থেকে সামান্য বেশি। তারপরও একে তুলনামূলক কম বলছেন ক্রেতারা। সবকিছু ধ্বংস হয়ে গেছে। প্রতিদিনের হামলায় জ্বালানি স্টেশনগুলো পরিণত হয়েছে ভগ্নস্তূপে। হামলার ঝুঁকি থাকা সত্ত্বেও দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে আসা, কারণ অন্যান্য জায়গার তুলনায় এখানে স্বল্প মূল্যে পাওয়া যায় গ্যাসোলিন। প্রথমে সাড়া না পাওয়া গেলেও বর্তমানে অনেকেই দূর দূরান্ত থেকে মোসলের কাছে ছুটে আসছেন। কিন্তু গ্যাসোলিন তৈরির কাজে তৈরি হচ্ছে জীবন ও স্বাস্থ্য ঝুঁকি। বিদ্যুৎ না থাকায় কোনো ধরনের মেশিন ব্যবহারের সুযোগ নেই। সবকিছুই হাতে করতে হয়। এই কাজটি খুবই কঠিন, কষ্টসাধ্য এবং বিপজ্জনক, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে কোনো ধরনের নিরাপত্তা ছাড়াই সেটি করতে বাধ্য হচ্ছি আমরা। যেখানে প্রাণে বেঁচে থাকাটাই ভাগ্যের ব্যাপার, সেখানে মাহমুদের সংগ্রাম অনেকের জন্য অনুপ্রেরণার, কারণ তিনি আবারও প্রমাণ করেছেন প্রয়োজনীয়তাই আবিষ্কারের জনক। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। এই ছিল যমুনা ডেস্কে। সাথে থাকার জন্য ধন্যবাদ।